দেশে ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা ৭১, ৭৫, ৯৬ ষড়যন্ত্র করেছিল তারা আজও সক্রিয়। দেশে ফেরার আগে যুক্তরাজ্য তার সর্বশেষ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। নির্বাসন জীবনে তাকে সহযোগিতা করায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। লন্ডনে প্রায় ১৭ বছরের নির্বাসন জীবনের যবনিকা টেনে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সর্বশেষ সভায় যোগ দেন তিনি। নেতার সর্বশেষ সভায় বক্তব্য শুনতে যোগ দেন শত শত নেতাকর্মী। তারেক রহমান তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল প্রবাসীদের প্রতি। আপনাদের সাথে আমি ১৮ বছর ছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। আপনারা বিভিন্ন সময়, আমার বক্তব্যের শুরুতেই বলেছি, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী, বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। সময় তারেক রহমান বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। সবার দেশ গড়ার একটি সুস্পষ্ট পরিকল্পনাও ছিল, কিন্তু বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র, মানুষের অধিকার, ভোটের অধিকার সহ সবকিছুরই টুটি চেপে ধরা হয়েছিল। গণতন্ত্রের, মানুষের অধিকার, ভোটের অধিকার সবকিছুকে টুটি চেপে ধরা হলো। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন জনগণের পক্ষ থেকে, আমরা দেখেছি আবার বহুদলীয় গণতন্ত্র চালু হলো দেশে। ধীরে ধীরে মানুষ কথা বলার অধিকার ফিরে পেল। দেশে ষড়যন্ত্র থেমে নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তারেক রহমান। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। জুলাই আগস্ট আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, এটি ছিল সাধারণ জনতার আন্দোলন ও অর্জন। এই বিজয়ের কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির ক্রেডিট, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়। এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট। এটি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। দর্শক, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে আজ প্রথম ১০০ জনের সাথে মতবিনিময় করা হচ্ছে। বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকে প্রার্থীরা আসতে শুরু করেছেন। দুপুরের পরে তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, একটু জানতে চাই ৩ দিনের আয়োজনের প্রথম দিনের আয়োজন সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন, আর নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, গত নভেম্বর মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। পুরোপুরি ৩০০ আসনে প্রার্থী না দিলেও ২৭৬টি আসনে প্রার্থী দেওয়া হয়ে গেছে বিএনপির, আর বাকি রয়েছে ২৮টি অংশে প্রার্থী নির্বাচন। আসলে সেই প্রার্থীদেরকে নিয়েই হচ্ছে আজ এখানে বিএনপির গুলশান কার্যালয়, এখানে আসলে আজকে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেটি হচ্ছে প্রথম যেই
100 আসনের প্রার্থী, তাদেরকে নিয়ে আসলে মূলত এই আলোচনার অনুষ্ঠানটি হবে। এখানে মূলত আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে প্রার্থীদের শিষ্টাচার এবং তারা কিভাবে দলকে জনগণের সামনে প্রেজেন্ট করবেন এবং কিভাবে আসলে ভোটের মাঠে তারা নিজেদেরকে দক্ষতার সাথে পরিচয় দিবেন, সেই সব বিষয়ে আসলে কাউন্সিলিং টাইপের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এখানে আসলে বলতে গেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সকাল 10টার দিকেই চলে এসেছেন কার্যালয়ে এবং সেই সাথে মনোনীত প্রার্থীরা এসেছেন। সকাল 10টায় এই প্রোগ্রামটি হওয়ার কথা থাকলেও প্রার্থীরা সব উপস্থিত হতে না পারায় 11টা থেকে আসলে এটি শুরু হওয়ার কথা আমরা জেনেছি। মূলত এখানে যে প্রথম 100 জন রয়েছে সেখানে নীলফামারী, বগুড়া, রংপুর এবং ঠাকুরগাঁ এবং পঞ্চগড় এইসব এলাকা থেকে আসলে প্রার্থীরা এসেছেন। তো প্রথম 100 জনের সাথে আজকে আলোচনা হবেন। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আসলে আগামীকালকে আবার পরের 100 জন এবং তারপর শেষের দিন আরও 100 জনের সাথে আসলে এই মতবিনিময়টা হবে। মূলত 300 আসনে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটির আজ প্রথম দিন শুরু হচ্ছে। 11টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই অনুষ্ঠানের। ন্যান্সি, নিশ্চয়ই শুরু হলে আপনার মাধ্যমে বিস্তারিত আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আপনাকে ধন্যবাদ মাহিলা। দর্শক, মাহিলা আমাদেরকে বিএনপির গুলশান কার্যালয় থেকে যে প্রথম মনোনীত 100 জনের সাথে মতবিনিময় সভা, সেই সভার আপডেট জানাচ্ছিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা বাবাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত 3টি অস্ত্র। এদিকে তার সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন। কবিরকে জিজ্ঞাসাবাদে হাদিকে হত্যা চেষ্টার রহস্য উন্মোচন ও মূল হোতাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে মনে করছেন গোয়েন্দারা। এর আগে এই ঘটনায় ফয়সালের স্ত্রী, বান্ধবী শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবির ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। আজ প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন ট্রাইব্যুনালে। এরপর শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন তারা। সে বিষয়েও আজ শুনানি হতে পারে। এছাড়া ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় আজ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী শুনানি হবে। আজ পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হতে পারে। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হতে পারে আজ। দর্শক, ট্রাইব্যুনালে যেতে চাই। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, একটু জানতে চাই আজকে ট্রাইব্যুনালের যে মামলাগুলো রয়েছে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই বিষয়ে বেশ কয়েকটি মামলায় রয়েছে। এর মধ্যে যে জুলাই আন্দোলনের যে দমনের জন্য সালমান এফ রহমান, আনিসুল হকের যে ভূমিকা ছিল সেই বিষয়ে কিন্তু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে এবং তাদের বিরুদ্ধে আন্দোলনে যে হামলার জন্য যে আদেশ দেয়, নির্দেশ দেয়, এরকম অভিযোগ আনা হয়েছে, তাদের ফোনের কথোপকথনের কথা বলা হয়েছে। এই সব মিলে এই সকল বিষয়ে কিন্তু আজকে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তুলে ধরবেন এবং এর পাশাপাশি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলাটিও কিন্তু রয়েছে। আজ আমরা গতদিন দেখেছি যে জুনায়েদ আহমেদ পলক এবং যে জয়ের যে মামলাটি, সেই মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, পাশাপাশি এর তাকে আদালতে হাজির হতে বা ট্রাইব্যুনালে হাজির করতে একটি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কথা বলা হয়েছিল এবং পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার পর আজ কিন্তু সেই বিজ্ঞপ্তির বিষয়ে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে অবগত করবেন এবং অবগত করার পর জয়ের পক্ষে হয়তো স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে এবং স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার মাধ্যমে কিন্তু এই মামলার পরবর্তী যে বিচার কাজের প্রক্রিয়া তা কিন্তু শুরু হবে। অর্থাৎ যদি স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয় তারপর এই মামলা কিন্তু অভিযোগ গঠনের দিকে যাবে এবং অভিযোগ গঠনের শুনানি হবে এবং অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন যে সকল অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো তুলে ধরবেন। জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা হচ্ছে যখন জুলাই আন্দোলন শুরু হয় তখন ইন্টারনেট বন্ধ করা হয়, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার আড়াল করা এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে গণহত্যাকে স্বীকৃতি
যে বিষয়গুলো আছে, ইন্টারনেট বন্ধ থাকায় কেউ জানতে পারবে না, এই সকল বিষয়ে কিন্তু অভিযোগে সময় দেখা গেছে যে মোবাইল ইন্টারনেট সহ অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো বন্ধ রাখা হয়। এর মাধ্যমে যে সঠিক তথ্য, কে মারা যাচ্ছে, কাকে হত্যা করা হচ্ছে, এই তথ্যগুলো যাতে ছড়িয়ে না পড়ে, এই লক্ষ্যেই ইন্টারনেট বন্ধ করে এই ঘটনা ঘটানো হয় বলে কিন্তু উল্লেখ করা হয়। পাশাপাশি জয় ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা, সেই বিষয়গুলো বলা হয়। কাজেই শেখ হাসিনাকে আন্দোলন দমনে যে সকল পরামর্শ দেওয়ার কথা, সে সকল পরামর্শ জয়ের মাধ্যমে আসতে পারে বলে উল্লেখ করা হয়। এর পাশাপাশি আবু সাইদ মামলাটি রয়েছে আজকে সাক্ষ্যগ্রহণের জন্য। এছাড়া রামপুরায় যে আমির হোসেন নামক একজনকে কার্নিশে গুলি করা এবং দুইজনকে হত্যা করার যে মামলাটি রয়েছে, সেই মামলাটি কিন্তু সাক্ষ্যগ্রহণের জন্য রয়েছে। এই সকল মামলাগুলোর মধ্যে যে আবু সাইদের মামলা, সেটিও প্রায় শেষ পর্যায়ে। রামপুরায় কার্নিশে গুলি করা এবং দুইজনকে হত্যা, এই মামলাটিও কিন্তু শেষ পর্যায়ে রয়েছে। হয়তো আর সাক্ষ্যগ্রহণ এবং পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপন হবে সাক্ষ্যগ্রহণের পর। এরপর কিন্তু এই মামলাগুলো রায়ের দিকে যাবে। সব মিলে বলা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে বিচার কাজ চলছে তা কিন্তু অনেকটাই এগিয়েছে। বেশ কয়েকটি মামলা রায়ের কাছাকাছি রয়েছে, হয়তো দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু একটি মামলার রায় হয়েছে মানবতা বিরোধী অপরাধের, যেখানে একজনকে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও একজনকে কিন্তু একটি মেয়াদে সাজার কথা রায় কিন্তু ট্রাইব্যুনাল থেকে দিয়েছেন। এবং সে বিষয়ে কিন্তু পরবর্তীতে যে অভিযোগের একটি আপিলও হয়েছে আপিল বিভাগে তাদের রায়ের বিপক্ষে। এবং এখন পর্যন্ত অন্যান্য যে মামলাগুলো আছে তারও কিন্তু বিচার কাজ খুব দ্রুতই শেষ হবে বলে প্রসিকিউশন আমাদের জানিয়েছে। মাইনুল, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। দর্শক, মাইনুল ট্রাইব্যুনালে আজকে যে মামলাগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত আপডেট আমাদেরকে জানালো। ভবন নির্মাণ বা বৈদ্যুতিক সংযোগের খবর নাই, উল্টো কেনা হয় শত শত কোটি টাকার যন্ত্রপাতি। লোকবলের অভাবে বিকল বা প্যাকেট বন্দি হয়ে পড়ে আছে যন্ত্রপাতি। ফলে একদিকে যেমন অর্থের অপচয় হয়েছে, অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। এমনই চিত্র মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের। মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরকে সাথে নিয়ে হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল করিম। তীব্র মাথা ব্যথায় পরীক্ষার কেন্দ্রে অচেতন হয়ে পড়েন ১০ম শ্রেণীর ছাত্রী আমেনা। জরুরি ভিত্তিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সিটি স্ক্যান সহ নানা পরীক্ষা নিরীক্ষায় সঠিক রোগ নির্ণয় না হওয়ায় চিকিৎসক এমআরআই করার পরামর্শ দেন। কিন্তু এমআরআই করতে বলছে, এখন এই জায়গায় তো এমআরআই নাই। আমাদের ঢাকায় যাতায়াত করতে হবে, যাতায়াত করতে হলো তো আমাদের তো আমরা তো রোগী, আমাদের তো কষ্ট হবে না। হাসপাতালে ভর্তি রোগীর এমআরআই করানোর জন্য যেতে হবে মানিকগঞ্জ থেকে ৫৫ কিলোমিটার দূরে রাজধানীর কোনো হাসপাতালে। একে তো দূরের পথ, অন্যদিকে যাতায়াত খরচ, সব মিলিয়ে মহা দুর্ভোগে রোগীরা। না থাকলে তো আমাদের ঢাকা যেতে কষ্ট হয় কিংবা ওই সাভার যেতে কষ্ট হয়। খোঁজ নিয়ে জানা যায় হাসপাতালে রয়েছে এমআরআই মেশিন। তাহলে রোগীকে কেন যেতে হবে বাইরে? হাসপাতালের নিচতলা রেডিওলজি বিভাগে গিয়ে দেখা গেল এমআরআইয়ের কক্ষটি তালাবদ্ধ। অনুরোধের পর সেই কক্ষে প্রবেশের অনুমতি মেলে। এখানে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক এমআরআই মেশিন, কিন্তু চারিদিকে ধুলোর আস্তরণ। কর্তৃপক্ষ বলছে দক্ষ জনবল আর বৈদ্যুতিক সংযোগ না থাকায় মেশিন থেকে হিলিয়াম গ্যাস বের হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ম্যাগনেট, ফলে বিকল হয়ে গেছে যন্ত্রটি। এমআরআই মেশিনটা আমাদের শুরু করার পর থেকেই যান্ত্রিক কিছু মেশিনের ত্রুটি ছিল, এর কারণে চালু করা সম্ভব হয়নি। এবার আমাদের গন্তব্য যন্ত্রটি সরবরাহকারী প্রতিষ্ঠান HTMS লিমিটেডে। তবে তারা দেন বিস্ফোরক তথ্য। জানান হাসপাতালে বৈদ্যুতিক সংযোগ নেয়ার আগেই এমআরআই মেশিনটি কেনা হয়, যার দাম 14,58 লাখ টাকা। মেশিন সাপ্লাই হওয়ার সময় ওই রুমে ইলেকট্রিসিটির কোনো পাওয়ার ছিল না, সেখানে প্রায় 8 লক্ষ টাকা খরচ করে আপনার ওখান থেকে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। কারেন্ট চলে গেলে ইউপিএস শেষ হওয়ার আগেই আমাকে জেনারেটর চালাতে হয়, তো সেই জন্য প্রায় 9,38,000 টাকা আমি বিল দিয়েছি। তিনি আরও জানান মেশিনটির রক্ষণাবেক্ষণের জন্য কোম্পানির পক্ষ থেকে 2 জনকে নিয়োগ দেয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের টিকিট কাউন্টারে ও ক্লিনার হিসাবে কাজে লাগাচ্ছে। ম্যান পাওয়ার দিলাম, আমাদের ম্যান পাওয়ার এখন মেশিন থেকে বের করে দিয়ে তারা কি করতেছে, ওই হাসপাতালে ফ্লোর ক্লিন করায়, আরেকজনকে দিয়ে আপনার ওই যে ইমার্জেন্সিতে টিকিট বিক্রি করে। এবার আমাদের গন্তব্য এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। সেখানে ঢুকতেই চোখে পড়ে রোগীর স্বজনদের কান্নাকাটির দৃশ্য।
সিসিইউ এর 20টি শয্যাতেই রোগী ভর্তি, পাশের পিসিসিইউতেও বেড খালি নেই। আমরা যাই কার্ডিওলজি বিভাগের ক্যাথ ল্যাবে, অবাক হতে হয় ক্যাথ ল্যাবের দরজার উপরের অংশ ভাঙা দেখে। একটু উকি দিয়ে ক্যাথ ল্যাবের ভেতরের কোনো যন্ত্রপাতি চোখে পড়ল না। খোঁজ নিয়ে জানা যায় ভবন নির্মাণের আগেই প্রায় 15 কোটি টাকা ব্যয়ে 2টি ক্যাথ ল্যাব কেনা হয়। যেখানে ক্যাথ ল্যাব ওখানে কার্ডিয়াক সার্জারি ম্যান্ডেটরি। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা কিন্তু এই কার্ডিয়াক সার্জারি নাই এই অজুহাতে ক্যাথ ল্যাব চালু করতে চায় নাই। এ অবস্থায় বিকল হতে বসা ক্যাথ ল্যাবের একটি তড়িঘড়ি করে চলতি বছরের নভেম্বর মাসে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকটি চিকিৎসকদের চেষ্টায় সপ্তাহে একদিন চলে এনজিওগ্রাম, কিন্তু কারো হার্টে রিং পরানোর প্রয়োজন হলে তা সম্ভব হয় না। ফলে হার্ট অ্যাটাকের রোগীকে আবার রাজধানীতে আসতে হয় অস্ত্রোপচারের জন্য। আমরা এখান থেকে এনজিওগ্রাম করে দিচ্ছি, ব্লক ধরে দিচ্ছি, এটা আমরা ঢাকা পাঠাচ্ছি। ঢাকা গিয়ে আবার ওইটাকে এনজিওগ্রাম করে আবার ওরা চিকিৎসা হচ্ছে। এটা কিন্তু ডাবল কষ্ট রোগীর জন্য ঘোরাঘুরি। আরও অবাক হতে হয় দেশের বিভিন্ন হাসপাতালে যেখানে আইসিইউ শয্যার অভাবে ঠিকমতো চিকিৎসা দেয়া যাচ্ছে না, সেখানে এই হাসপাতালের 20 শয্যার আইসিইউ এর যন্ত্রপাতি পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়, যা ধীরে ধীরে বিকল হয়ে যাওয়ার পথে। একই অবস্থা 500 শয্যার এই হাসপাতালটির লন্ড্রি প্লান্টের। যে যন্ত্রপাতি দিয়ে হাসপাতালের সব কাপড় পরিষ্কার করার কথা ছিল, সেখানে এখন ধুলোর আস্তরণ। সরবরাহকারী প্রতিষ্ঠান জানে না কোন অজানা কারণে এখানে কার্যক্রম বন্ধ। হ্যান্ডওভার দেওয়া হয়েছে, করে চলে আসা হয়েছে, তো তবু আমরা যখন যেটা বলছে সেটা আমরা করে দিচ্ছি। লোকজন যাচ্ছে, সবসময় আমরা সাপোর্টে আছি। ঠিক আছে, আমরা দেখি আরো আমাদের সমস্যা থাকলে আমরা সমাধান করে দিই সাধারণত। হাসপাতালটির পেছনে বজ্র ব্যবস্থাপনার জন্য 2টি ভবন তৈরি করা হয়। বৈদ্যুতিক সংযোগ না থাকায় কর্তৃপক্ষকে তা বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে হাসপাতালের ময়লা আবর্জনা পোড়ানো হচ্ছে উন্মুক্ত পরিবেশে। ময়লা ফেলে ভরাট করা হচ্ছে বড় বড় গর্ত। কর্তৃপক্ষ বলছে দক্ষ জনবল, বিদ্যুৎ এবং গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের অভাবে কোটি কোটি টাকা দামের এসব যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। আমাদের এই হাসপাতাল 500 বেডের অনুমোদিত হাসপাতাল, কিন্তু আমাদের জনবল পর্যাপ্ত নাই। এই পোস্ট দিয়ে আসলে 500 বেডের হাসপাতাল পরিচালনা করা মোটামুটি অসম্ভব। হাসপাতালটির অব্যবহৃত যন্ত্রপাতির একটি তালিকা এসেছে 71-এর হাতে। তাতে দেখা যায় ব্যবহার না করার ফলে প্রায় 100 কোটি টাকা যন্ত্রপাতি নষ্ট হতে বসেছে। বিশেষজ্ঞরা বলছেন নীতি নির্ধারকদের সেবার মানের চেয়ে যন্ত্রপাতি কেনাকাটায় আগ্রহ বেশি। বলবো এটা স্বাস্থ্য খাতের একটা বিস্ফোরণ। ভবন নির্মাণ করা হচ্ছে, যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, লোকবল দেওয়া হচ্ছে না। নীতি নির্ধারণী মহলে যদি এটা মনোযোগ না থাকে, তাদের মানসিকতা পরিবর্তন না হয়, তাহলে স্বাস্থ্য খাতের এই দুরবস্থা চলতেই থাকবে। এমনকি হাসপাতালটির বিগত কয়েক বছরের বার্ষিক কেনাকাটাতেও অনিয়মের অভিযোগ আছে। চিকিৎসার নামে অবহেলা আর কেনাকাটার নামে এরকম হরিলুট, এ যেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের জ্বলন্ত প্রতিচ্ছবি। নিয়ম বা প্রয়োজনের তোয়াক্কা না করে জনগণের ট্যাক্সের টাকার অপচয় চলে আসছে বহু বছর আগ থেকেই, অথচ দোষী কিংবা অভিযুক্তরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। হিমেল মাহবুব, 71, মানিকগঞ্জ। আধুনিক যুগে এসেও জটিল ও সংবেদনশীল রোগের চিকিৎসার জন্য প্রতি 2 জনের 1 জনই নির্ভর করেন ফার্মেসির উপর। অথচ কাছাকাছি দূরত্বে সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্র থাকলেও সেখানে যেতে চান না তারা। সম্প্রতি বিবিএস এর এক জরিপে উঠে এসেছে তথ্য। বিশ্লেষকরা মনে করেন স্বাস্থ্যসেবায় সরকারের অবহেলার কারণেই আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। এমদাদ হোসাইনের প্রতিবেদন। বুক ব্যথার ওষুধ কিনতে বিরাবা বাজারের এক ফার্মেসিতে এসেছেন রূপগঞ্জের এই তরুণ। শুধু তিনি নন, আশেপাশের অনেকেরই যে কোনো সমস্যার প্রাথমিক ভরসা এ ধরনের ফার্মেসি। অথচ কাছাকাছি হাসপাতাল, ক্লিনিক বা ডাক্তারের চেম্বার থাকলেও সেদিকে যেতে আগ্রহী নন এসব মানুষজন। এমনি আমার অ্যান্টিবায়োটিক লাগে না, হ্যাঁ, তো আমি যে কাশ করা থেকে আমি 2টা সিরাপ নিয়ে খাইছি, কমে নাই। হ্যাঁ, বলতাছি যে আমার যে কাশের যে অ্যান্টিবায়োটিক বড়ি আছে এটি আমার দেও। এটা ধরেন লইছে অনেক ঘুমের ওষুধ, ঘুম হয় না কম। হসপিটাল যায় অনেক দূর হয়ে যায়, এই জন্য আর কি দূরে তো আসা যাওয়া ঝামেলা, সেই জন্য আর কি 3 কিলোমিটার যাইতে হয় রুগী দেখতে, ডাক্তার দেখালে 3 কিলোমিটার দূরে যাইতে হয় আর কি। সাধারণত যেটা আমাদের ক্যাপাসিটির ভিতরে বা নিয়ন্ত্রণের ভিতরে এটাই আমরা করে থাকি। ডাক্তার বলতে আমরা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট। সম্প্রতি চিকিৎসা সংক্রান্ত
একটি জরিপ প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরো। এতে বলা হয় দেশের 51% রোগীর চিকিৎসা নেন ফার্মেসিতে, বিপরীতে সরকারি হাসপাতালে যান 11%। আর বেসরকারি চিকিৎসা কেন্দ্রে যাওয়ার হার 20-এর কাছাকাছি। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো হৃদরোগের মতো জটিল সমস্যা নিয়েও ফার্মেসির দ্বারস্থ হন 18% মানুষ। তালিকায় আছে চর্মরোগ, ম্যালেরিয়া, কাশি কিংবা রাতকানা রোগীও। কাঞ্চন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মী জানান, বছর জুড়ে নানা সংকট থাকায় আসতে চান না রোগীরা। কিছু রোগী চলে যাচ্ছে অন্যান্য জায়গায়, যারা হয়তো ভেবে থাকে এখানে তাদের চাহিদা অনুযায়ী আমরা সাপ্লাই দিতে পারবো না। এটার একটা বড় কারণ হচ্ছে মাঝখানে আমাদের অনেক দিন মেডিসিন সাপ্লাই বন্ধ ছিল, কারণ একজন মেডিকেল অফিসার, একজন MBBS ডক্টর আমার থেকে অনেক ভালো সেবা দিয়ে থাকবেন। সেক্ষেত্রে আমাদের রোগী হয়তো 80 থেকে 100 জন বা তার থেকেও বেশি হতে পারতো, যেহেতু এটা একটা জনবহুল এলাকা, প্রচুর সার্ভিস নিতে আসে মায়েরা বোনেরা। ওই জরিপে বলা হয় বাংলাদেশ স্বাস্থ্য খাতে ব্যয় করে জিডিপির মাত্র 0.25%, যা প্রতিবেশী কিংবা প্রতিযোগী দেশগুলোর 4 ভাগের 1 ভাগ। অথচ এই ব্যয়ের মান নিয়েও আছে প্রশ্ন, যা আরও স্পষ্ট হয় সরকারি হাসপাতালের চিত্রে। পেটে ব্যথা হলেই, বুকে ব্যথা হলেই সবাই কিন্তু তার মতো করে, নিজের মতো করে চিকিৎসা দিচ্ছে এবং বাসা থেকেই কিন্তু চিকিৎসা নিচ্ছে। এরপরের স্টেপটা তারা মনে করে, যারা একটু অসচেতন তারা মনে করে আমরা একটু কাছের ফার্মেসি থেকে একটা ওষুধ, ওই যে মুখে মুখে শুনে আসছে নাপা, ওই যে মুখে মুখে শুনে আসছে প্যারাসিটামল অথবা কোনো একটা ব্যথার, তো গ্যাসের ওষুধের কথা, তো পাশের ফার্মেসি থেকে তারা কিন্তু নিয়ে যাচ্ছে, নিয়ে তারা খাচ্ছেও, কিন্তু তারপরে যখন তারা সেখান থেকে রিলিফ হচ্ছে না, তারা কিন্তু হসপিটালমুখী হচ্ছে। তথ্য বলছে দেশের মানুষের চিকিৎসার পেছনে 100 টাকা ব্যয় করলে তার 76 টাকাই চলে যায় নিজের পকেট থেকে। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। দর্শক, আন্তর্জাতিক অভিবাসন দিবসের এক অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা সাব্যস্ত করলাম যে আমরা দেব, সেই সূত্রে এই জগতের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হলো। তার সঙ্গে একটা শব্দ প্রায় সাথে সাথে আসলো, বিপুল বেগে আসলো। সেই শব্দটির জন্য আমি অপেক্ষা করছিলাম কেউ বলে কিনা। আক্তার সেটা উল্লেখ করলো, দালাল। এর থেকে বের হবার কোনো উপায় নাই। একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নাই। যা কিছু আমরা করছি উপরি উপরি করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ছোঁয়া, ভেতরে ঢোকা যাচ্ছে না। আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে, গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণে। তাদের জেল সেন্টেন্স হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম, আবেদন করলাম যারা কোনো ক্রিমিনাল না, তাদেরকে শাস্তি দিও না, এরা আমাদের দেশের জন্য এই কাজ করেছে, তোমার দেশের আইন ভঙ্গ করেছে। যারা ইমোশনাল ছিল, তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু, কিন্তু এ দেশের আইন, আমরা কি করতে পারি, আমাদের প্রতি সদয় হও। প্রথম জবাব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি। তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল। খুব আনন্দিত হলাম, তাকে ধন্যবাদ দিলাম। আর বহুদিন পরে আবার দেখি সেই একই রকমের কাজ, আবার এই আবেদন নিবেদন, আবার তাদেরকে মুক্তি দেওয়া। তারা শত কষ্ট করে বিদেশে গেছে, ধার দেনা করে গেছে,
কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেশের জন্য টান, সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে। তারা যে অজানা ছিল তা না, কিন্তু মন মানেনি, আইন অমান্য করেছে জানা সত্ত্বেও। সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে। এই প্রথম সাক্ষাৎ বহির্জগতের সঙ্গে তারা কি অবস্থায় আছে। আরেকটা আসলো এর পরে পরেই, আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মালয়েশিয়া, তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন। আমি এখানকার চিফ অ্যাডভাইজার হয়েছি, বন্ধু মানুষ, সে একটু সমর্থন জানাতে চায় বলে আমি আসবো। আমি তো অবশ্যই আসবেন। আসলেন, যেই মাত্র খবর হলো যে উনি আসছেন, সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সংখ্যাটা ছিল 17,000, পরে দেখলাম অনেক কম। প্রথমবার বলা 17,000 শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারেনি। তারা টাকা পয়সা সব দিয়েছে, শেষ মুহূর্তে যেতে পারেনি কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তাদের। এটা বহু লেখালেখি হচ্ছিল কি কত। উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে করে দিতে হবে, এদেরকে নিয়ে যেতে হবে। ওরা সব টাকা পয়সা সব দিয়েছে, সবকিছু আছে, কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি, কাজে যোগদান করতে পারেনি, কাজে এটা নাকচ হয়ে গেছে। বন্ধু মানুষ না করতে পারে না কথাটা, বল ঠিক আছে আমি দেখব। এখানে বসে অনেক পরামর্শ করলো, সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ, যে এটা তো পারা যাবে না। উনি বললেন আমি গিয়ে দেখব। তুমি সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলেন আসলে কঠিন কাজ, কারণ ওনার একার হাতে সমস্ত ক্ষমতা নাই এটা করার। তিনি তবু পেছনে লেগে রইলেন। পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আরো যারা আছেন তারাও গেছেন স্টেট ভিজিটে মালয়েশিয়া, তারই আমন্ত্রণ। সেই ভিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই 17,000 বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। তারা বলছেন এর মাধ্যমে গণতান্ত্রিক ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা পাবে, ফলে অর্থনীতি ও বিনিয়োগ সম্প্রসারণে গতি আসবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত প্রায় 300 পোশাক কারখানা বন্ধ হয়েছে। অনেকগুলো নাম উঠেছে রুগ্ন তালিকায়। রপ্তানি আয়ের প্রবৃদ্ধিও সন্তোষজনক নয়। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন কারখানা যতটা বন্ধ হয়েছে, শ্রমিক আন্দোলন, অবকাঠামো, জ্বালানি সমস্যা এবং অভ্যন্তরীণ কারণে তার চেয়ে বেশি দায়ী ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতা। আমাদের ব্যবসায়িক জীবনে আমরা অনেক সমস্যা ফেস করছি, কোভিডও কিন্তু আমরা এত সমস্যা ফেস করি নাই। অর্ডার স্থবির হয়ে গেছে, অর্ডার প্লেস হচ্ছে না। দেশের পরিস্থিতি যদি এভাবে ঘোলাটে হয়, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এই ট্রেড এখানে থাকবে কিনা এই দেশে, সেটাও আমরা সন্দিহান। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ভোট হবে 12 ফেব্রুয়ারি। রপ্তানিকারকরা বলছেন এর মাধ্যমে গণতন্ত্রের পথে আবার হাঁটা শুরু করবে দেশ। গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হোক, এই জন্যই তো এত আন্দোলন, এত প্রাণ উৎসর্গ করা। সুন্দর মতন ইলেকশনটা হয়ে যাক, এবং আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের যে ব্যবসার পরিস্থিতি, এটা আশা করা যায় ইনশাল্লাহ এটা অনেক ভালো হবে। অর্থনীতিবিদরাও বলছেন দেশের বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীল একটি সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন হওয়া খুবই জরুরি। নতুন নির্বাচিত সরকার আসাটি গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে কোনো প্রেক্ষাপটে দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচন হলে সেটা আগামী দিনের জন্য ব্যবসার পরিবেশকে উন্মুক্ত করবে। তফসিল ঘোষণার আগে ও পরে প্রার্থীদের উপর সহিংস হামলা এবং যানবাহনে অগ্নিকাণ্ডে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকটাই শঙ্কিত ব্যবসায়ীরা। শান্তিপূর্ণ ইলেকশন এবং পার্টিসিপেটরি যদি না হয় তাহলে এটা কিন্তু খুব একটা বেশি স্বস্তিদায়ক কারোর জন্য হবে না। গার্মেন্টসের যে বায়ার, তাদের সবারই কিন্তু অফিস ঢাকা শহরে আছে। তারা আমরা যত কথাই বলি না কেন, তারাও কিন্তু একটু শঙ্কিত। তারা বলছেন গ্রহণযোগ্য নির্বাচনে শুধু গণতন্ত্রই ফিরবে না, সাথে বাংলাদেশে ফিরে আসবে বাণিজ্য এবং বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। নির্বাচনের আগে বারবার নারীদের নিরাপত্তা, বৈষম্য অধিকার নিয়ে আশ্বাস দিলেও ভোট শেষে ভুলে যান নেতারা। তাই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আগে বরগুনার নারীরা বলছেন আর মৌখিক আশ্বাস নয়,
এবার নিশ্চয়তা নিয়েই ভোট দিতে চান বরগুনা উপকূলের নারীরা। পাশাপাশি ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করেই তারা কেন্দ্রে যেতে চান। ইমরান টিটোর প্রতিবেদন। মুক্তিযুদ্ধের নির্বাচন 1970 সালেও বরগুনা উপকূলের সব নারী ভোট কেন্দ্রে যেতে পারেননি, কারণ তখনকার সমাজে বেশিরভাগ নারীর ভোট দেওয়ার ব্যাপারে পারিবারিক ও সামাজিক বাধা ছিল যোগাযোগ ব্যবস্থার সংকটও। কিন্তু মুক্তিযুদ্ধের পর 1973 সালের সাধারণ নির্বাচনে প্রথম স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন উপকূলের নারীরা। এরপর পার হয়েছে 12টি সংসদ নির্বাচন। এখন সেখানকার নারী ভোটাররা বলছেন, যে আশ্বাসে তারা ভোট দেন কোনো প্রার্থী ভোট শেষে কথা রাখে না। এটা তো প্রিভিয়াস টাইমে আমরা দেখছি, আসলে আশ্বাসই দিয়ে যায়, কিন্তু কখনো এটার হয় না, মানে এটার কোনো কিছু হয় না। তারা বলেছে যে নারীকে নিয়ে করবে, ওই করবে, কিন্তু তারা তাদের কথাগুলো বাস্তবায়ন করতে পারে না। আগের দিনগুলো তো দেখছি নারীদের নিরাপত্তা নাই, আর এখনো দেখতে পাচ্ছি যে নারীদের নিরাপত্তা জিনিসটা নাই। তারা আরো জানান, নারী বান্ধব ভোট কেন্দ্র ও নিরাপত্তা না দিতে পারলে নারী ভোটারদের উপস্থিতি সংকটে পড়বে নির্বাচন। সরকার এটা আগে নিশ্চিত করতে হবে যে কোনো হেনস্থার শিকার না হয়, কোনো ভোট কেন্দ্রে কোনো গন্ডগোল না হয়। আমরা সবাই আশা করি যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আর যে যোগ্য তাকে জন্য আমরা সবাই ভোট দেই। এদিকে বঙ্গোপসাগরের কোলঘেঁষা জেলার 2টি সংসদীয় আসনের পাথরঘাটা ও তালতলী সহ প্রত্যন্ত অঞ্চলের নারী ভোটাররা বলছেন, শিক্ষা, চাকুরি, স্বাস্থ্যখাত সহ সব জায়গায় সবার আগে সাম্য ও নারীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। আমরা চাই যাতে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, মার্কেট বলেন, ইভেন যে কোনো পর্যটকের জায়গা, যাতে নারীরা ঠিকভাবে সেফলি চলাফেরা করতে পারে, যাতে তাদের কোনো প্রবলেম না হয়। আমি নারী হিসেবে এমন একটা সরকার আশা করি, অফিস, স্কুল বা মার্কেট নারী যেন কোথাও অসম্মান না হয়। নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে জেলার 2টি আসনে নারী ভোটার সংখ্যা 1,59,659 জন। নারীর তুলনায় 2,064 জন কমে পুরুষ ভোটার 1,57,595 জন। ইমরান টিটু, 71, বরগুনা। ময়মনসিংহের তারুণ্য সংস্কৃতি চর্চার সঙ্গে স্মরণে রেখেছেন মুক্তিযুদ্ধ, শ্রদ্ধার সঙ্গে মনে রেখেছেন মুক্তিযোদ্ধাদের। বলছেন, মুক্তিযুদ্ধ না হলে দেশ হতো না, দেশ না হলে মায়ের ভাষায় গানও হতো না। তরুণদের এই প্রয়াস জনপ্রিয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সহকর্মী পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মুক্ত হয় 1971 সালের 10 ডিসেম্বর। শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে এসে মুক্তিযোদ্ধারা ময়মনসিংহ মুক্ত করেছিলেন। বিনিময়ে জীবন দিয়েছেন অসংখ্য তরুণ। সেই তরুণদের বিজয় গাথা বহন করছেন আজকের কিছু তরুণ। তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন আজ ও আগামীর তারুণ্যের কাছে। তাদের কারো বাড়ি সিরাজগঞ্জ, কারো নেত্রকোনায়, কারো ময়মনসিংহ। একজন বাজায় উকুলেলে, একজন গিটার আর অন্যজন ডারবুকা। তাদের সম্পর্ক তৈরি হয়েছে গান করতে গিয়েই। সেই সম্পর্কই এখন সুরে, গানে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে দর্শক, শ্রোতা ও অনুসারী। তাদের গানের আড্ডা বেশিরভাগ সময়ই বসে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ব্রহ্মপুত্রের পাড়ে সেই গানে থাকে দেশ ও মুক্তিযুদ্ধ। সেহেতু আমরা মিউজিকটাকে অনেক ভালোবাসি, ঠিক আছে। মিউজিকটা আমাদের ছোটবেলা থেকেই করা, বাট ওর সাথে আমার পরিচয় প্রায় 1-1.5 বছর আগে, ঠিক আছে। ও ইকুয়াল বাজে, আমি গিটার প্লে করতাম। যেহেতু সুর যেহেতু একটা মনের ভিতর গাইতে গেছে, সেই জন্য আর কি তার সাথে দেখা হয়েছে, তার সাথে একটা টিম একটা টিমের মতো গঠন করছি। তাদের প্রতি আসলে আমরা আজন্ম কৃতজ্ঞ। আর তারা যদি এত কষ্ট করে যুদ্ধ না করতো তাহলে আমরা আজকে স্বাধীন হতাম না। আর স্বাধীন না হলে তো অবশ্যই আমরা স্বাধীনভাবে বাঁচতে পারতাম না, পরাধীন থাকতাম। অন্যের কথায়, অন্যের অর্ডারে আমাদেরকে চলতে হতো সারা জীবন। এই জন্য আসলে তাদেরকে আমরা পরম শ্রদ্ধায় সবসময় স্মরণ করি। তারা জানান, সংস্কৃতি চর্চায় তারা যেমন আগ্রহী, তেমনই আগ্রহী মুক্তিযুদ্ধ ও মুক্তমনা বাংলাদেশ বিনির্মাণে। 9 মাসের যুদ্ধের ভিতর দিয়ে আমরা একটা ভূখণ্ড পাইছি, একটা সার্বভৌমত্ব পাইছি, স্বাধীনতা পাইছি। সেই স্বাধীনতার যে চেতনাটা, সেটা তারা উপলব্ধি করে। এখন আপনি হয়তো তাদেরকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করি,
কিন্তু তারা যে একটা রাষ্ট্রের নাগরিক, বাংলাদেশ বলতে একটা ভূখণ্ডের অধিকারের ভিতরে তার যে অংশীদারিত্ব আছে, এই জিনিসটা কিন্তু তাদের ভিতরে আছে। 2023 সাল থেকে একসঙ্গে গান করছেন মাকরুন হাসান, তৌমিক রায় ও সাকিব মিয়া। হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।